আমাদের প্রতিনিধি হয়ে যাননি, তারা ব্যক্তিগত উদ্যোগে গিয়েছেন, সেটা আমরা জানি না। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আমাদের সকল দাবি বাংলাদেশ রাষ্ট্রের নির্বাহী বিভাগের কাছে। আজকে আমাদের দাবিগুলো আইনগত ব্যাখ্যা এবং আমাদের অবস্থান পরিষ্কার করার জন্য আহ্বান জানাচ্ছি শাহজামান ভাইকে। আরে ভাই কোথায় ভাই আপনারা বসে পড়েন। আপনারা সবাই বসে পড়ুন ভাই, ভাই আপনারা সবাই বসে পড়ুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শুনেছি যে একাধিক শিক্ষার্থী যে 5 জুনের যে রায়টি ছিল সেটির উপরে হিট করেছিলেন। তার ভিত্তিতে মহামান্য হাইকোর্ট থেকে 5 জুনের যে রায়টি ছিল সেটিকে 4 সপ্তাহের জন্য এখানে একটি স্থিতাবস্থা দিয়েছে। অর্থাৎ হচ্ছে যে 4 সপ্তাহ পরে আবার এটি নিয়ে একটি শুনানি হতে পারে। তো অ্যাকচুয়ালি আমাদের অবস্থানটা কি? আমরা বলেছি আমাদের যে বর্তমানে এক দফা দাবি রয়েছে যেটি, সেই দাবিটি আসলে সরাসরি নির্বাহী বিভাগের কাছে। হাইকোর্ট যে বিষয়টি নিয়ে কাজ করছে সেটি হচ্ছে 18 সালের জারি করা পরিপত্র এবং 5 জুন 2024 সালে হাইকোর্ট সেই পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করেছিল। অর্থাৎ হাইকোর্ট এখন আমরা মনে করি দুটি কাজ করতে পারে। এক, 5 জুনের যে অবৈধ ঘোষণা সেই জায়গায় থেকে যেতে পারে। 2, সে কাজটি করতে পারে 2018 সালের যে পরিপত্রটি ছিল সেটিকে বহাল রাখতে পারে, কিংবা এখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আসতে পারে, সেটি আসলে অনুমান করে বড় ঠিক হবে না, সেটি মহামান্য হাইকোর্টের উপর নির্ভর করছে। কিন্তু আমাদের অবস্থানটি কোথায় আসলে? আমরা বিশ্বাস করি আমাদের যে এক দফা দাবি এটির সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ সমাধান কেবলমাত্র নির্বাহী বিভাগ তথা বাংলাদেশ সরকারই দিতে পারে। কারণগুলো যদি স্পষ্ট করি, আমরা 3টি জায়গা থেকে মনে করি। প্রথম যে কারণটি সেটি হচ্ছে এখনো এই পূর্ণাঙ্গ রায়টি আমরা পাইনি মহামান্য হাইকোর্ট থেকে। পূর্ণাঙ্গ রায় দিয়ে আবার 2018 সালের পরিপত্র বহাল হতে পারে, কিংবা 2018 সালে সে পরিপত্রটি অবৈধ ঘোষণা হতে পারে। অর্থাৎ আমরা যে জিনিসটি দেখতে পাই সেটি হচ্ছে যে ওই একটি রায়ের উপরে নির্ভর করে আমরা আসলে থাকতে পারি না, সেটি আমাদের দাবির সাথে যায় না। কেউ যদি বলে যে সেখানে তো কোটা বাতিল করা হয়, এখানে আমাদের দ্বিতীয় যে স্ট্যান্ড পয়েন্টটি সেটি হচ্ছে যে দেখুন, আমরা যেটি দাবি করছি যে সরকারি চাকরিতে সকল গ্রেডের বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যতগুলো চাকরি রয়েছে, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে সেই চাকরি সংখ্যাটা আছে অনেক অনেক বেশি। এবং এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে এই বৈষম্য, অযৌক্তিক বিষয় এবং অন্যায় আরো অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমাদের অবস্থান হচ্ছে একটা দেশের এত বড় একটা জনশক্তি, এত বড় একটা তরুণ সমাজ, কিংবা এত বড় একটা চাকরিজীবী সমাজকে উপেক্ষা করে আপনি কোনোদিন একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন না। তাই আমরা 2024 সালে স্বাধীনতার 53 বছর এসে বিশ্বাস করি যে এই যে কোটা একটি যৌক্তিক সংস্কার, যেখানে স্টুডেন্টদের পালস হচ্ছে 5%, এই জায়গাটিকে সামনে রেখে একটি কমিশন গঠনের মাধ্যমে কোটার একটি যৌক্তিক সংস্কার অনেক বেশি প্রয়োজন, এবং যেটি শুধুমাত্র নির্বাহী বিভাগের একটি, কিংবা জাতীয় সংসদের একটি, কিংবা সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত। তৃতীয় যে জায়গাটি সেটি হচ্ছে আজকে লক্ষ্য করুন, একজন মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানের রিটের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট
5ই জুন 2018 সালের পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে। আমরা দেখি সংবিধানে অনগ্রসর জাতিগোষ্ঠীকে একটা সুবিধা বা প্রিভিলেজ দেওয়ার একটি কথা রয়েছে। আমরা এটি বিশ্বাস করি বলেই আমরা কোটাটি সংস্কার চাচ্ছি। এখন 2018 সালের পরিপত্রে আপনি লক্ষ্য করবেন কোনো কোটাই নেই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে। তাহলে আবার যদি সংক্ষুব্ধ হয়ে একজন প্রতিবন্ধী কিংবা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর একজন সদস্য যদি হাইকোর্টে এসে রিট করে এবং আবার সেই 2018 সালের পরিপত্রটি বাতিল করা হয়, তাহলে অ্যাকচুয়ালি আমরা কোন অবস্থার দিকে যাচ্ছি? আমরা বিশ্বাস করি এই যে পরিপত্র খেলা, এই যে স্টুডেন্টদের আবেগ দিয়ে খেলা, বাংলাদেশের যে তরুণ প্রজন্ম তাদেরকে কয়েক বছর পর পর রাস্তায় নামিয়ে নিয়ে আসা, এটির একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে আরেকটি বিষয় নিয়ে আরো বেশি শঙ্কিত। 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী নিজে সংসদে ঘোষণা করার পর যে পরিপত্র জারি হয়, সেই পরিপত্র যদি 6 বছর পরে অবৈধ ঘোষণা করা হয়, তাহলে আমরা আসলে আর কোথায় গিয়ে আস্থা রাখবো? সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আজকে আমরা যারা রাজপথে রয়েছি, বাংলাদেশের তরুণ প্রজন্মের কিংবা চাকরি প্রত্যাশী যারা, শুধু এই শাহবাগে নয়, শুধু ঢাকায় নয়, পুরো বাংলাদেশে যারা রাজপথে রয়েছি, তারা আমরা এই জিনিসটি বিশ্বাস করি। এই যে কোটা সমস্যা যেটি আমাদের গলার কাটার মতো বিধে রয়েছে, এটির একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। এবং এটি স্থায়ী সমাধান তখনই হবে যখন দুটি স্টেপ নিতে হবে। স্টেপ দুটি হচ্ছে, এটি জাতীয় সংসদে এই বিষয়টি তুলতে হবে এবং তোলার মাধ্যমে জাতীয় সংসদ থেকে আইন প্রণয়ন করে সেটিকে বাস্তবায়ন করতে হবে। তার পূর্বে আপনাদের একটি প্রশ্ন থেকে যায় যে আমরা আসলে কতদিন পর্যন্ত আন্দোলনটি করব। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি নির্বাহী বিভাগ যদি চায়, বাংলাদেশ সরকার যদি চায়, তাহলে আজকের এই সংবাদ সম্মেলন আমাদের রাজপথের শেষ সংবাদ সম্মেলন হবে। আমরা এই রাজপথের মানুষ না, এটা আমাদের জায়গা না। আমরা মন থেকে প্রাণ থেকে বিশ্বাস করি যত দ্রুত সম্ভব আমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়া উচিত। তাহলে কি স্টেপ দিলে বা কি পদক্ষেপ দিলে আমরা আসলে আর রাজপথে নামবো না? খুবই সাধারণ। আমাদের জায়গা থেকে মনে হয় যদি নির্বাহী বিভাগ থেকে আমাদেরকে একটি কমিটমেন্ট করে, নির্বাহী বিভাগের সর্বোচ্চ পর্যায় থেকে একটি নির্বাহী আদেশ জারি করে, কিংবা ত্রুটিহীন একটি পরিপত্র জারি করে। ত্রুটিহীন কেন বললাম? কারণ 2018 পরিপত্রের খেলা আমরা চাই না। যদি এই ত্রুটির যে কোনো একটি করে নির্বাহী বিভাগের সর্বোচ্চ পর্যায় থেকে, এবং এই কমিটমেন্টটি আমাদেরকে করে যে একটি কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন অংশীজনের সমন্বয়ে রিসার্চের মাধ্যমে বাংলাদেশের এই যে কোটা ব্যবস্থা, এখানকার কোটা ব্যবস্থার মধ্যে যে অযৌক্তিক বৈষম্যমূলক এবং বর্তমান পার্সপেক্টিভে অপ্রাসঙ্গিক কোটাগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য নির্দিষ্ট পরিমাণ কোটা রেখে কোটাকে সংস্কার করার একটি কমিটমেন্ট আমাদেরকে দেওয়া হয়, কিংবা একটি নির্বাহী আদেশ দেওয়া হয়, কিংবা একটি ত্রুটিহীন পরিপত্র জারি করা হয়, সেটা যদি কালকে সকালেই করা হয়, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সাথে আজকের পর আমাদের আর রাজপথে দেখা হবে না। আমরা একটি জিনিস আপনাদেরকে জানিয়ে দিতে চাই, স্টুডেন্ট কত পার্সেন্ট কোটা চায়, কোন কোটাকে সমর্থন করে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই মুহূর্তে শুধুমাত্র প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং মুক্তিযুদ্ধের সন্তান, আমি আবার বলছি মুক্তিযুদ্ধের সন্তান, নাতিপুতি নামে কোনো প্রশ্নের কোটা নয়। এই তিনটি জায়গাকে আমরা আমাদের জায়গা থেকে সমর্থন করি। এবং আমরা স্টুডেন্ট পার্স আপনাদেরকে বলছি, স্টুডেন্ট মনে করে, বাংলাদেশের তরুণ সমাজ মনে করে যে এই কোটা আসলে জনসংখ্যার আনুপাতিক হারেও যদি আমরা ডাবল প্রিভিলেজ দেই, তারপরে 5% বেশি হয়।
আমাদের আমাদের অবস্থান খুব স্পষ্ট এবং আমাদের মনে হয় যে এর যে সাধারণ কোনো ইকুয়েশন হতে পারে না। আমরা বলিনি আপনি কালকে কমিশন গঠন করেন, আমরা বলেছি আপনি একটি কমিটমেন্ট দেন, একটি পরিপত্র দেন কিংবা একটি নির্বাহী আদেশ দেন। স্টুডেন্টরা অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে এর চেয়ে খুব সাধারণভাবে তাদের দাবিকে আমি উপস্থাপন করা রয়েছে। সর্বশেষ যে কথাটি বলতে চাই, যদি আমাদের সাথে স্টুডেন্টদের আবেগের সাথে এই যে রেসপন্স না করার যে খেলা শুরু হয়েছে সেটি শুরু হয়, তাহলে আমরা মনে করব যে বাংলাদেশের যারা নীতি নির্ধারণ পর্যায়ে রয়েছে, সরকার বলি নির্বাহী বিভাগ বলি, যাদের কাছে আমাদের দাবি, তারা যে দেখেও না দেখার ভান করছেন, এটি যদি করা হয় তাহলে আমরা মনে করবো তারাই চাচ্ছেন আমরা পড়াশোনা বাদ দিয়ে রাজপথে বসে থাকি। আমাদের যে দাবিটি সেটি একদম স্পষ্ট। এই জায়গা থেকে এটি ছিল আমাদের দাবি, মাননীয় হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আমাদের যে অবস্থান এবং কি করলে আমরা এই রাজপথ থেকে আবার পড়াশোনা ফিরে যাব, এই বিষয়গুলো। এ পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের আরেকজন সমন্বয়ক আসিফকে আজ আমাদের যে আগামীকালকের কর্মসূচি রয়েছে সেটি ঘোষণা করার জন্য। সংগ্রাম হাইকোর্ট 18 সালে শিক্ষার্থীদের এবং সারা দেশের জনমতের ভিত্তিতে অর্জিত আমাদের একটি অধিকারকে আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। এরই প্রেক্ষিতে গত 5 জুন থেকে শিক্ষার্থীরা আন্দোলনে রাজপথে সময় কাটাচ্ছে। বন্ধুগণ, আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই প্রেক্ষিতে আজ সারা দেশে আমাদের সকাল সন্ধ্যা ব্লকেট কর্মসূচি ছিল এবং সারা দেশে আমাদের সহযোদ্ধারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি রেল লাইনে এই ব্লকেট কর্মসূচিকে সফলভাবে সম্পন্ন করেছেন। আমি সেই প্রত্যেক সহযোদ্ধাকে অন্তরের অন্তঃস্থল থেকে, এই শাহবাগ থেকে ধন্যবাদ জানাতে চাই। বন্ধুগণ, আমাদের বাংলা ব্লকের কর্মসূচিকে জনদুর্ভোগের কারণ হিসেবে অনেকেই উল্লেখ করতে চান, কিন্তু আমরা বলতে চাই এটি একটি অভিনব জনমত প্রতিষ্ঠার কর্মসূচি। আমাদের ভলান্টিয়াররা যখন ব্লকের কর্মসূচি করতে বিভিন্ন জায়গায় যান, তখন একজন রিক্সাওয়ালা, একজন ভ্যান শ্রমিক, একজন পথচারী সহযোগিতা করেন এবং আমাদেরকে বলেন যে তাদের সন্তানের জন্য হলেও এই আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে। ছাত্রদেরকে অনেক সময় স্বার্থপর হিসেবে বলা হয়, আমাদেরকে অনেকে বলার চেষ্টা করেন যে ছাত্ররা যখন তাদের স্বার্থের প্রশ্ন আসে তখনই শুধু কথা বলে। যদি তাই হতো তবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রদের থেকে হয়তো অনেক বড় বড় একাডেমিক থিওরি পাওয়া যেত, একটি দেশের জন্মের প্রেক্ষাপট রচিত হতো না। এই ছাত্ররাই এই দেশের জন্মের প্রেক্ষাপট দিনে দিনে রচিত করেছে, যেটি 1971 সালে বাস্তবায়িত হয়েছে। 2018 সালে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে যে পরিপত্রটি দেওয়া হয়েছিল, হাইকোর্ট মনে করে সেটি একটি অসম্পূর্ণ পরিপত্র এবং সেটি বাতিল
করা হয়েছে। আমরা এই আইনি প্রক্রিয়ায় হাইকোর্টের বারান্দায় যেতে চাই না। আমরা আমাদের পড়ার টেবিলে থাকতে চাই, আমাদের রুটিন কার্যক্রম চালিয়ে যেতে চাই। ছাত্ররা কিন্তু এই কোটা ইস্যুতে তাদের রায় রাজপথে জানান দিয়ে যাচ্ছে এবং জানান দিয়ে যাবে যতদিন না আমাদের দাবি না মেনে নেওয়া হয়। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট। আমরা এক দফা দাবি করেছি যে সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে, নির্দেশনা আসতে হবে যে একটি কমিশন গঠন করে একটি সম্পূর্ণ এবং স্থায়ী সমাধানের দিকে সরকার এই কোটা ব্যবস্থাকে নিয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আগামীকালকের কর্মসূচি বিকাল 3:30 থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচি অব্যাহত রাখবে। বিকাল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকের কর্মসূচি শুরু করব এবং সারা দেশে শিক্ষার্থীরা তাদের নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে ব্লকের কর্মসূচি সফলভাবে পালন করবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকাল আমাদের এক ঘোষণায় সারা দেশে আজ একটিও ট্রেন তাদের চাকা ঘোরাতে পারেনি। এটি ছাত্র সমাজের জয় এবং ছাত্র সমাজ যে আন্দোলন করে তাদের দাবি ছিনিয়ে নিতে পারবে এর একটি প্রমাণ বলে আমরা মনে করি। আমরা নির্বাহী বিভাগকে বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিটি মেনে নিন, যাতে আমরা পড়ার টেবিলে ফিরে যেতে পারি, যাতে রোদ্রে ধরে তাদের আমাদেরকে পুড়তে না হয় এবং তথাকথিত চরম দুর্ভোগেরও সৃষ্টি না হয়। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের কর্মসূচি সফল করতে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখন আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি। সারা